তুখোর এক হিসাববিদ অনিচ্ছা সত্ত্বেও বাবার মতো টিকিট কালেক্টরের চাকরিতেই জয়েন করে, কিন্তু হিসাব নিকাশ করার ভূত তো তার মধ্যে সবসময় চেপেই থাকতো। সবকিছুর পাই টু পাই হিসাব করত সে, কিন্তু হঠাৎ একদিন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 27.5 টাকা গায়েব হয়ে যায়। আর এই মাত্র 27.5 টাকার তদন্ত করতে গিয়েই সে খুঁজে বের করে শত শত কোটি টাকার রহস্য, যা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। কি সেই রহস্য দেখবো আজকের গল্পে। মুভির নাম হিসাব বারাবার। শুরুতেই আমরা ব্যাংকার মিকি মেহতাকে দেখতে পাই। সে বেশ বড় সড় একটা পার্টি করছিল। সেখানে তার একজন সহকারী মিস্টার দয়াল বলতে থাকে যে পৃথিবীতে যার টাকা থাকে না তাকে কেউই সম্মান করে না, আর যার টাকা থাকে সে কাউকে সম্মান দিতে চায় না। আসলে এটা কিন্তু একদম বাস্তব একটা সত্যি। যাক, তো এসব বলেই মিস্টার দয়াল খুব হাসতে থাকে। তো তারপরই সেখানে মিকি আসলে সে তাকে বলতে থাকে যে মেহতা সাহেব একটু শান্ত হয়ে কাজ করেন না কেন। এটা শুনে মিকি তাকে বলতে থাকে, আরে মিস্টার দয়াল, তোমার কি মনে হয় আমাদের ব্যাংক গত 15 বছরে যত কিছু অর্জন করেছে তা আমার চুপ থাকার জন্য করেছে? এভাবে কিছু হয় নাকি? দয়াল বলে, আচ্ছা স্যার, আমি জানতে চাই যে আপনি এত ইমানদারির সাথে বেইমানি কিভাবে করেন? মানে আপনার না কোনো লোন আছে আর না কোনো ইনভেস্টমেন্ট, তাও আপনি কোটি কোটি টাকা আমাদেরকে কিভাবে দিচ্ছেন? আমি তো এসবই বুঝে পাই না। মিকি এসব শুনে বলে, তুমি কি জানো ব্যাংকে কাদের টাকা থাকে? দয়াল জানায়, সাধারণ জনগণের। মিকি বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছ, সাধারণ মানুষের টাকা আমাদের ব্যাংকে থাকে। আর তারা তো একটা টাকার জন্য কত কষ্ট করে। তারা কাজ করতে করতে যেই টাকা ইনকাম করে সেগুলো আমাদের কাছে দিয়ে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তারা তাদের জীবনে 10 টাকা নিয়েও বাজারে লড়াই করে যাতে করে আমাদের ব্যাংক চলতে পারে, যদিও তারা এটা খেয়াল করে না বা বুঝতেও পারে না যে তারা যে ওই 10 টাকা লড়াই করে বাঁচালো সেটা পরে আমরাই নিব। এই কথা শুনে দয়াল বলতে থাকে, তার মানে কি বলতে চাইছেন জনগণের ওই টাকা দিয়েই আপনার ব্যাংক চলছে? মেহতা স্যার, আপনি তো দেখছি আমাদের অবস্থা খারাপ করে ছাড়বেন। আপনার জন্য না শেষ আমাদের সবাইকে একসাথে মরতে হয়। মিকি তখন বলে, কে মারবে? হ্যাঁ, আজকাল মানুষ টাকার থেকে বেশি ইন্টারনেট এবং ডাটার হিসেব রাখতেই ব্যস্ত, তাই কে এই মাত্র 10-30 টাকার পেছনে পড়ে থাকবে? কারো এসবে কোনো খেয়ালই নেই। তারা তো বুঝতেও পারে না তাদের কত কত টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চলে যায়। আর যদি বুঝেও থাকে তাহলে এই অল্প টাকার জন্য কেউই মাথা ব্যথা দেখাবে না। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা রেল স্টেশনে রাধে নামের একজন টিটিকে দেখতে পাই, যে কিনা কিছু কমলা নিয়ে পালাচ্ছিল। আর তার পেছনে কমলা বিক্রেতা একটার পর একটা কথা বলেই যাচ্ছিল। দেখে মনে হচ্ছে যেন সে চুরি করে পালাচ্ছে। এটা দেখে তো ট্রেনে সবাই উৎসুক হয়ে যায়। যাক, তো সেই সময়ই কয়েকজন তাকে ট্রেনে উঠতে সাহায্য করতে চায় আর তার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার হাতে যে কমলা, হাত বাড়ালেই তো তার কমলাগুলো পড়ে যাবে, তাই সে সেটাও করতে পারছিল না। কিন্তু পরক্ষণেই কোনো মতে সে এক লাফে ট্রেনে উঠে পড়ে। আর এটা দেখেই তো সবাই বেশ প্রেইজ করতে থাকে, না জানি সে কত মহৎ একটা কাজ করে ফেলেছে। যাক, তো তারপর ট্রেনে উঠেই সে সবাইকে কমলা ফ্রিতে দিয়ে দেয়। সেখানে বসে থাকা একটা মেয়েকেও সে কমলাটা দেয়। এই মেয়ের নাম হচ্ছে পুনাম। পুনাম তখন তাকে বলতে থাকে, আমি চুরি করা জিনিস খাই না। তখন আরেকজন লোক বলে, হ্যাঁ ঠিকই তো, এমনিতেও সরকার সাধারণ মানুষকে খাচ্ছে, এখন কি সরকারি চাকরি করা লোকও খাবে? রাধে তখন অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে আরে, আপনারা তো ভুল ভাবছেন, আমি কোনো চুরি করিনি, আমি পর্যাপ্ত মূল্য দিয়েই এই কমলা কিনে এনেছি। সে বলতে থাকে, ট্রেন যখন থামে তখন আমি ভাবলাম কয়েকটা কমলা কিনে নেই, তাই আমি দোকানিকে 20 টাকায় 2টা কমলা দিতে বলি আর আমি তাকে 100 টাকার নোট দেই। তবে ততক্ষণে আমার ট্রেন ছেড়ে দেয়। তবে দোকানি তো টাকা নিয়ে চলে যায় খুচরা করে আনতে। তো সেই মুহূর্তে আমি কি করতাম? ট্রেনকে যেতে দিতাম নাকি আমার টাকা যেতে দিতাম? সেজন্য আমি বাকি 80 টাকার জন্য আরো 8টা কমলা তুলে নেই, তারপরই ট্রেন ধরে চলে আসি। আর এখানেই হলো তো হিসাব বরাবর, ঠিক আছে তো? তো তার এই চুলচেরা হিসাব দেখে কেউ আর কিছুই বলে না। আর এটা দেখে আমরা বুঝতে পারলাম যে রাধে হিসাবে খুব পাক্কা। যাক, তো তারপরই রাধে তার কাজে লেগে পড়ে, মানে সবার টিকিট চেক করতে থাকে। সে সব সময় তার হিসাব একদম ঠিক করে চলতে পছন্দ করে, এক পয়সাও এদিক সেদিক হয় না তার হিসাবে। সে আসলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছিল, তবে হুট করেই তার বাবা মারা যাওয়ায় আর সংসারের হাল ধরার জন্য তাকে তার বাবার এই চাকরিটাই বেছে নিতে হয়। তবে সে এখনো এই হিসেব নিয়েই পড়ে থাকে, এটা তার অনেক বেশি পছন্দের। আর সে তো এখন বাচ্চাদেরকে অ্যাকাউন্টিং এর টিউশনে দিয়ে থাকে। যাক, তো তার সব কাজ শেষ করে রাধে বাড়ি ফিরে আসে। আর এখানে আমরা দেখতে পাই তার একটা ছোট্ট ছেলে আছে যার নাম মানু। রাধে তার ছেলেকে খুব বেশি ভালোবাসে এবং তার ছোট ছোট বিষয়ও সে একাই খেয়াল রাখে। তাকে নিয়ে বাইরে খেতে যায়, ঘুরতে যায়
এভাবেই তাদের দুজনের দিন কাটতে থাকে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে রাধের ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে, সে অন্য একজনকে বিয়ে করেছে, তাই সে আর তার ছেলে দুজনে একাই থাকে। অন্যদিকে আমরা মিকি এবং তার গ্যাংকে দেখতে পাই। তার একটা সেফ সিক্রেট গোডাউনে আসে, যেখানে শুধু টাকা আর টাকা রাখা ছিল। এত এত টাকা যে কারো দেখলে মাথা ঘুরে যাবে। এদিকে কম্পিউটারে রাধে কিছু হিসেব দেখছিল। তখনই তার ছেলে বলে, মা কেন চলে গেল বাবা, কি হয়েছিল? তখন রাধে তার ছেলেকে বলে, আসলে বাবা, তোমার মায়ের সাথে আমার হিসেব মেলেনি তো, তাই সে চলে গেছে। যাক, তো পরদিনই রাধে আসে ডো ব্যাংকে। এখানে তার একটা অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেই অ্যাকাউন্টে কিছু টাকার গড়বড় হওয়ায় সে সোজা ব্যাংকে চলে এসেছে। আর এটাই ছিল মিকির সেই ব্যাংক। তো রাধে সেখানে গিয়ে ব্যাংকের একজন কর্মীকে বলে যে তার 27 রুপি 50 পয়সা দিতে। এটা শুনে তো সে খুবই শকড হয়ে যায় আর তাকে বারবার জিজ্ঞেস করে, ভাই আপনি কত বললেন? রাধেও তাকে বারবার উত্তর দেয় যে কেন 27 রুপি 50 পয়সা, আর কতবার বলবো? ওই লোক তখন বলে, ও না, ব্যাংক হিসাব তো, তাই বারবার জিজ্ঞেস করছি। পাশের ক্লায়েন্টরাও তো খুবই বিরক্ত হচ্ছিল যেই মাত্র কিছু টাকার জন্য রাধে এসেছে এখানে। রাধে তখন বলে, দেখুন ভাই, আপনি আমার 27 রুপি 50 পয়সা ফেরত দিন, কারণ আমার অ্যাকাউন্ট থেকে 27 রুপি 50 পয়সা গায়েব হয়ে গেছে। এই যে আমি তার রিপোর্টও লিখে এনেছি। তখন ব্যাংকের ওই লোকটা, যার নাম অলোক, সে বলতে থাকে, আচ্ছা আচ্ছা রেখে দিচ্ছি, উপর মহলে পাঠিয়ে দিব, কোনো খবর আসলে 3 দিন পর আসবেন। রাধে তখন বলে, হ্যাঁ ঠিক আছে, আমি 3 দিন পর আবারও আসবো। তারপর রাধে যেতে যেতেই বলে, কি একটা অবস্থা, এখানে সবাই এত বিজি যে নিজেদের টাকার হিসাবই রাখছে না। এবার পরদিন আবারও ট্রেনের সব টিকিট দেখছিল রাধে। সেখানে আজও আমরা পুনামকে দেখি, সে প্রায়ই এই ট্রেনে করে যাতায়াত করে। তো রাধেকে দেখেই সে একটা ফ্ল্যাশব্যাকে যায়। আসলে পুনামের জন্য তার ভাবি ছেলে দেখা শুরু করে। তখন সে রাধে মোহনের ছবি দেখে তাকে পছন্দ করে ফেলেছিল। সে তো খুব বেশি এক্সাইটেডও ছিল তাকে বিয়ে করার জন্য। কিন্তু দেখা যায় একদিন তার ভাবি অন্য একটি ছেলের ছবি এনে পুনামকে দেয়। তখন পুনাম জিজ্ঞেস করে, কেন, ওই ছেলেটার কি হলো? আমি তো তাকে পছন্দ করেছিলাম। তখন তার ভাবি তাকে জানায় যে সেই ছেলে তো তাকে রিজেক্ট করে দিয়েছে, আর তার কারণ ছিল একটাই, যে পুনামের গণিতের মার্ক অনেক কম। আর রাধে বিশ্বাস করত যার হিসাব খারাপ তার জীবনের ব্যালেন্সও খারাপ, তাই সে পুনামকে না দেখেই তাকে রিজেক্ট করে দেয়। তো একদিন রাধে ট্রেনে একটা লোকের ফাইল পায়, তাই সেটা বাড়িতে নিয়ে আসে পরে ফিরিয়ে দিবে ভেবে। তখনই তার ছেলে ফাইলের উপর হঠাৎই দুধ ফেলে দেয়। সেজন্য রাধে সেগুলোকে দ্রুত ক্লিন করার জন্য খোলে আর দেখতে পায় এটা তো ডো ব্যাংকের ফাইল। আর আমরা তো আগে থেকেই জানি তার মাথায় কি পরিমাণ হিসাবের পোকা ঘোরে। তাই এবার রাধে সেটা সমস্ত হিসাব করতে বসে পড়ে। সারা রাত ধরে সে হিসাব করতে থাকে। এরপরই সে কিছু একটা ভেবে নেয়। পরদিন সে সোজা চলে আসে ব্যাংকে, আর এখানে এসেই সে ওই দিনের ওই ব্যাংকারকে ধরে আর তার টাকা ফেরত দিতে বলে। তবে সে তো কথাই শুনছিল না, উল্টো রাধেকে আজে বাজে কথা বলতে শুরু করে দেয়। রাধের তো এসব শুনে প্রচুর রাগ উঠে যায়, তাই এবার তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তো এই সব কিছুর আওয়াজ শুনেই সেখানে চলে আসে ব্যাংকের ম্যানেজার। ম্যানেজার তখন অলোককে বলে, তুমি আমাকে এ ব্যাপারে কেন জানাওনি? অলোক বলে, আমি তো পেপার দিয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি তো তখন মধু ম্যাডামের সাথে গল্পে মশগুল ছিলেন, তাই তো খেয়ালই করেননি। আর হয়তো এখন ওই পেপারসগুলো আপনার ডাস্টবিনে পাওয়া যাবে। এবার তো ম্যানেজার সবার সামনে এই কথাগুলো হওয়াতে একটু বিপদেই পড়ে যায় আর অলোককে বলদ বলে বসে। এটা শুনেই তো অলোকের মেজাজ গরম হয়ে যায়, তাই সে ম্যানেজারের সাথেই ঝগড়া করতে শুরু করে দেয়। ম্যানেজারও তো আর কম নয়, সেও তখন গার্ডদের দিয়ে তাকেই অফিস থেকেই বের করে দেয়। অর্থাৎ বেচারার চাকরিটাই গেল এই সবের চক্করে। এটা দেখে রাধার একটু খারাপই লাগে যে সামান্য একটা কারণে তাকে চাকরি খোয়াতে হলো। তখন ম্যানেজার বলে, এসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আর সে তাকে কথা দেয় যে সে তার সমস্যাটা দেখবে। বর্তমানে পুনাম রোজ রাধের এই ট্রেনে করেই ট্রাভেল করে এবং এইসব ভেবে বেশ অদ্ভুত ফিল করে, কারণ রোজ রোজ একইভাবে রাধে ট্রেনে কারো না কারো সাথে হিসাব করবেই করবে। তো আজ মাঝপথেই ট্রেন থামে আর সেখানে নেমে যায় পুনাম। রাধেও তো তার সাথে সাথে নামে আর বলে, এইভাবে মাঝপথে নেমে হাঁটা অবৈধ, ট্রেনে আসুন, ট্রেন ছেড়ে দিবে যে কোনো সময়। পুনাম তখন বলে, হ্যাঁ ট্রেন তো আপনার কবেই ছেড়ে দিয়েছে। তখনই ট্রেনের ভেতর থেকে ওই দিনের দোকানি আর একটা কমলা ছুড়ে দেয় তার দিকে আর বলে, স্যারজি, ওই দিন একটা কমলা কম নিয়েছিলেন, কারণ 10টা কমলার সাথে একটা কমলা ফ্রি। তো এবার হলো তো হিসাব বরাবর। রাধে তো এইসব শুনে হাসতে থাকে আর পুনামকে বলে, দেখলেন আমার ট্রেন আমাকেই ছেড়ে চলে গেছে।
পুনম তখন বলে, তো আপনি আমার পেছন পেছন আসছেন কেন? রাধে তখন কথা ঘুরানোর জন্য বলে, ও না, আসলে আমি রাস্তাটা চিনি না। যাক, কমলা খাবেন? এটা কিন্তু চুরি করা নয়, আর সেদিনের গুলোও কিন্তু চুরি করা ছিল না। পুনম তখন হাসতে থাকে আর তার থেকে ওই কমলাটা নিয়ে নেয়, আর সেটা খেতে খেতেই চলে আসে একটা হসপিটালের সামনে। তখনই রাধে বলে, 100 রুপি হবে, আসলে আমি কিছু সাথে নিয়ে আসিনি তো, সব তো ট্রেনেই রয়ে গেছে। পুনম তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই, নিন। তো তারপরই রাধে বলে, আর আপনার নাম্বারটা একটু দেয়া যাবে? এটা শুনে পুনম জিজ্ঞেস করে, কেন, কল করবেন? রাধে বলে, না মানে তাহলে ডিজিটাল পে করে শোধ করে দিতাম। পুনমের পর তাকে নাম্বারটা দিয়েই দেয়। নাম্বার পাওয়ার পরই তো তারা কথা বলে আর একসাথে বাইরে চাও খায়। বেশ ভালোই সময় কাটায় তারা। এবার রাধে রাতে বাড়ি ফিরে আসে আর দেখতে পায় তার প্রতিবেশী দুইজন ঘর পরিষ্কার করছে। এটা দেখে রাধে বলে, আরে এসব কি করছো তোমরা? তখন একজন বলে, কি আর করছি, আপনি যে ঘরের বাজে অবস্থা করে রেখেছেন সেটার খেয়াল আছে তো? আমি একটা কথা বলছি, আপনি এবার বিয়েটা করেই নিন, তাহলে আপনার ছেলে মা পাবে আর আমি একজন গল্প করার সাথী পাবো। এই শুনেই তো রাধে বেশ মুচকি মুচকি হাসে, কারণ সেও ভাবছে হয়তো এমন কিছুই করবে। এরপর রাধে রোজ রোজই সময় বের করে ঘুরতে যায় পুনমের সাথে। পুনম এখনো তাকেই পছন্দ করত, তাই সেও তো খুব খুশি ছিল। তার সাথে এখন রাধেও পুনমকে পছন্দ করে ফেলেছে। হয়তো তারা এবার খুব শিগগিরই বিয়ে করে নিবে। যাক, তো পরদিনই দেখা যায় রেল স্টেশনে সেই লোকটা আসে যার থেকে ওই ফাইলটা হারিয়ে গিয়েছিল। তো স্টেশনে কাজ করা মহিলা কুন্দুর থেকে লোকটা ওই ফাইলটা সংগ্রহ করে নেয় আর বলে, এটা থেকে দুধের গন্ধ আসছে কেন? কুন্দু বলে, হতে পারে মিস্টার শর্মা ফেলেছে। লোকটা তখন বলে, আর এখানে এসব হিসাব কে করেছে? কুন্দু তখন বলতে থাকে, হতে পারে মিস্টার শর্মাই হবেন। উনি আসলে হিসাব করা নিয়ে একেবারে পাগল, যেখানেই হিসেব দেখবে কষতে বসে যাবে। লোকটা এসব শুনে বলে, বাহ, সে তো দেখছি বেশ ট্যালেন্টেড। এবার স্টেশনে যখন রাধে আসে তখনই তার এক কলিগ বন্ধু মিস্টার রোহিত টেন্ডন তার ব্যাংকের ফাইল দেয় আর তাকে কিছু হিসাব করে দিতে বলে, কারণ তার কাছে সময় খুবই কম। এবার অনেক রিকোয়েস্ট করাতে রাধে তার হিসেব করতে রাজি হয় আর হিসেব করতেও বসে যায়। তো এটা ছিল একই ব্যাংক, মানে সেই ডো ব্যাংক। হিসাব করার পর পরদিনই রাধে তার বন্ধুর সাথে দেখা করে আর তাকে বলতে থাকে, আরে তুমি জানো তোমার ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে কম ইন্টারেস্ট আসে, কখনো 20 রুপি, কখনো 15 রুপি, আবার কখনো 7 রুপি 5 পয়সা, আর সব মিলিয়ে হয় 125 রুপি 50 পয়সা। তাই তোমার উচিত ব্যাংকের এগেইনস্টে কমপ্লেইন করা। আমিও করেছি। রোহিত এসব শুনে বলে, তোমার কত গরমিল ছিল? রাধে জানায়, আরে আমার তো 27 রুপি 50 পয়সা। আমি তো এই পর্যন্ত 3 বার ব্যাংকে গিয়েছি, কিন্তু তারা এখনো কোনো অ্যাকশন নিচ্ছে না। রোহিত যখন শোনে যে মাত্র 27 টাকা 50 পয়সার জন্য সেই রকম করেছে, তখন সে বলতে থাকে, আরে ভাই, তোর কি মনে হয় এখন আমি আমার মাত্র 125 রুপি 50 পয়সার জন্য যুদ্ধে নামবো? আমার এত সময় পড়ে নেই রে। রাধে তখন বলে, ভাই, এটা তোমার নিজের টাকার প্রশ্ন। রোহিত বলে, তো তুই কেন এত চিন্তা করছিস? রাধে তখন বলতে থাকে, না আসলে আমি বলছি তার কারণ আছে, আর এই ব্যাংকে আমার সন্দেহ হচ্ছে কিছুতে স্ক্যাম করে যাচ্ছে এরা। রোহিত এসব শুনে বলে, দেখ ভাই, হিসাব করা ভালো, কিন্তু এত কঠিন হিসাবে না যাওয়াই ভালো। আমার তো মনে হয় তোর মাথায় সমস্যা আছে। প্লিজ একটা ডাক্তার দেখা। মানুষকে না হলে পাগল হতে হবে তোর এই হিসাবের চক্করে, বুঝলি? অন্যদিকে মিকি তার ব্যাংক পার্টিতে বলে, আমাদের আজকের ইন্ডিয়া আমেরিকার পেছনে নয়, বরং আমেরিকা থেকে সামনে দাঁড়িয়ে আছে, আর এটা সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে এই ডো ব্যাংকের 4 কোটি অ্যাকাউন্ট হোল্ডারদের প্রতি। যেহেতু ব্যাংকের মধ্যে মধ্যবিত্তদেরই বেশি অ্যাকাউন্ট আছে, সেজন্য বেশি রিটার্নও তারাই পাবে। এবার থেকে হাউসওয়াইফরা পাবে 1% এক্সট্রা ইন্টারেস্ট। এই সবকিছু রাধের টিভিতেও চলছিল, তবে সে ব্যস্ত ছিল তার হিসাব নিয়ে। পরদিনে ব্যাংক থেকে কল আসলে রাধে চলে যায়। তবে আজ হঠাৎ করেই ব্যাংক ম্যানেজার 32 ইঞ্চির একটা টিভি সরি স্বরূপ গিফট করে ফেলে তাকে। এসব দেখে তো রাধে খুবই অবাক হয়ে যায়। সে বলতে থাকে, মানে আমার টাকা ফেরত করলেই তো হতো, এসবের কি দরকার ছিল? আর ভুল হলোই বা কেন হিসাব করতে? ম্যানেজার বলে, দেখুন, আমরা আপনার টাকা ফেরত দিয়ে দিয়েছি এবং এই টিভিটা সরির বদলে রেখে দিন। রাধে তো এইসব কিছু শুনতে নারাজ। সে তো বারবার জিজ্ঞেস করতে থাকে যে হিসাব করতে ভুল হলো কিভাবে। ম্যানেজার বলে, দেখুন, আমরাও তো মানুষ, হয়ে গিয়েছে ভুল। রাধে তখন বলে, কিন্তু হিসাব তো কম্পিউটারে নোট থাকে। তাহলে? ম্যানেজার বলে, না মানে কম্পিউটারও তো মানুষই ইউজ করে, তাই না? যাক, এখন এসব বাদ দিন, আপনি প্লিজ এটা গ্রহণ করে একটা ছবি তুলতে দিন। তো তারপরে সেখানে তার একটা ছবি তুলে রাখে টিভি দেওয়ার সময়।
সেখানে তার বন্ধু রোহিতও এসেছিল, তাই তাকেও টিভি দিয়ে দেওয়া হয়। রোহিত তো এতই খুশি হয়েছে যে সে আজ সবাইকে নিয়ে খেতে চলে আসে। রোহিত তখন কুন্ডুকে বলে, আজ জানো আমাদের পাক্কা হিসাবির জন্য আমি টিভি পেয়েছি। আর সেও 27 রুপির পেছনে পড়ে ওই 32 ইঞ্চির টিভি ফ্রিতে পেয়ে গেছে। তার সাথে আমাকে হিসেব করে দিয়েছিল বলে আমিও পেয়ে গেলাম। কুন্ডু বলতে থাকে, আরে আজ তো ইন্ডিয়াতে প্রায় সবকিছুই ফ্রি রেখেছে ব্যাংকের একটা অনুষ্ঠানের জন্য। রাধে তখন বলে, না ভাই, কিছুই ফ্রিতে হয় না, এই টিভিও আমাদেরকে ফ্রিতে দেয়নি। রোহিত এটা শুনে একটু অবাক হয় আর জিজ্ঞেস করে, কি বলছো? তাহলে বলো তো আমার থেকে কি নিল, কিসের বিনিময়ে এত দামের টিভি গিফট করলো? এবার রাধে সেখানে পাবলিক প্লেসেই হিসেব করা শুরু করে, তাও একটা আয়নার মধ্যে। সে রোহিতের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব করছিল, যেখানে রাধে লেখে, তুমি কি জানো তোমার ডো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে কত % ইন্টারেস্ট মেলে? রোহিত বলে, হ্যাঁ হবে 3, 4 বা 5। রাধে বলে, না, 1 লাখের কম, মানে তুমি পাবে 5%। 1 লাখ থেকে 10 লাখে তুমি পাবে 5.5%, আর 10 লাখ থেকে 25 লাখে পাবে 6%। আর তোমার ব্যাংক স্টেটমেন্টের হিসেবে এপ্রিলের 1 তারিখে তোমার ব্যাংকে ছিল 95,650 রুপি, যার ডেইলি ইন্টারেস্ট হয় 13.102729। এখন LIC থেকে তুমি 7 এপ্রিলে পেয়েছো 45,000 রুপি, তার মানে তোমার ব্যালেন্স হলো 1,40,650 রুপি। তো যেহেতু এটা 1 লাখের থেকে বেশি, তাই তোমার ইন্টারেস্ট 5% থেকে বেড়ে হলো 5.5%। তাহলে এখন তোমার ডেইলি ইন্টারেস্ট হয়ে যাবে 21.1938 রুপি। এখন এই অ্যামাউন্ট তোমার অ্যাকাউন্টে আসলো 7 তারিখে, কিন্তু ব্যাংক ইন্টারেস্ট হিসাব শুরু করে 8 তারিখ থেকে। আর ডো ব্যাংক এটা করে আরো একদিন লেট করে, যার ফলে তোমার একদিনের ইন্টারেস্ট উড়িয়ে দেয় তারা। তাই কখনো 20 রুপি, কখনো 10 রুপি, আবার কখনো 100 রুপি, মানে যার যত ব্যালেন্স তার ততটা ইন্টারেস্ট তারা খেয়ে ফেলে। এখন মনে করো মাসে তারা 10 রুপি নিচ্ছে, তাহলে 1 বছরে হবে 120 রুপি, আর 10 বছরে হয়ে যাবে 1200 রুপি। আর তোমার এই টাকাটাই ব্যাংক গায়েব করে দেয়। তো এতে কি হবে? কিছুই না, তাই না? কিন্তু ডো ব্যাংকের কাছে আছে 4 কোটি ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ধরো তারা এই ধোকাবাজি 2 কোটি মানুষের সাথেই করছে, তবে এর অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে প্রায় 2,400 কোটি রুপি। আসলে লোনের EMI এর হিসাব কখন কিভাবে উঠে কমে, এসব কি আপনারা কখনো ক্যালকুলেট করেছেন? ATM চার্জেস, চেক চার্জেস সাধারণ মানুষ হয়তো বা জানেও না, অথচ আমরা গরিব সবজিওয়ালার সাথে 10 টাকা নিয়ে ঝগড়া শুরু করি। কুন্দু বলে, কিন্তু শর্মাজি, এই মাসে 10 থেকে 15 রুপি ব্যবধানে আমাদের কি কিছু যায় আসবে? কোনো তো সমস্যা হওয়ার কথা না। রাধে তখন বলে, যায় আসে কুন্দুজি, আমাদের দেশের অর্থনীতিতে যায় আসে, কারণ এই যে টাকাগুলো হয় এগুলোর কোনো ট্যাক্স দেয়া হয় না, এগুলো সারা দেশ ঘুরে চলে যায় বাইরে। ফলে আমাদের দেশের কারেন্সি ডাউন হয়, পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যায়, যার ফলে এটা ডিরেক্ট আমাদের জীবনে এফেক্ট করে। রোহিত তখন বলতে থাকে, কিন্তু ভাই, আমরা পেট্রোল দিয়ে কি করব? আমাদের তো গাড়িও নেই। এইসব বলে তারা রাধের এত ইম্পর্টেন্ট কথাকে হেসেই উড়িয়ে দেয়, কিন্তু তারা তো জানেই না এই সবের কারণেই সবকিছুর মূল্য বৃদ্ধি পায় আর সাধারণ মানুষ বিপদে পড়ে। তবে রাধে তার মন বানিয়ে ফেলে যে সেই ডো ব্যাংকে এত সহজে ছাড়বে না। তাই এবার সে ডো ব্যাংকের একজন কর্মচারীকে কিছু টাকা দিয়ে সেখানকার 1000 থেকে 1200 অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে নেয়। এবার শুরু করে সবাইকে নিয়ে হিসাব করা। দিনরাত এক করে সে হিসাব করতে থাকে। পরে পুলিশ অফিসার একটা রিপোর্ট নিয়ে আসে মিকির কাছে। সেখানে 22,40,480 রুপির স্ক্যাম রিপোর্ট হয়েছে। 15 দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে। ম্যানেজার বলে, স্যার বিশ্বাস করুন, আমিও রাধের কেস সমাধান করেছিলাম, তাকে তো একটা টিভিও দিয়েছি। এরপরও সে কেন এসব করলো বুঝতে পারছি না। আমার কাছে তো মনে হচ্ছে সে একটা পাগল। মিকি তখন বলে, পাগল বলবে না, সে আমাদের ব্যাংক ফ্যামিলি মেম্বার। ইন্সপেক্টর তখন বলে, স্যার আমি তো অভিযোগ নিব না বলে মানাই করে দিয়েছিলাম, তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য আসলাম আপনার কাছে। মিকি তখন বলে, আপনি না ভালো করে ইনকোয়ারি করুন, তবে তার আগ পর্যন্ত এই সবকিছু সোশ্যাল মিডিয়ার বাইরেই রাখবেন, কারণ ছোট্ট একটা গুজবও মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে ফেলে, যার ফলে আমাদের ম্যানেজার চাড্ডার মতো মানুষ আত্মহননও করে ফেলে। এবার মিকি মুখে এইসব বললেও আসলে সে ঘুষ দেয় পুলিশকে, যাতে করে এই ম্যাটারটা এখানেই শেষ হয়ে যায়। তারপর তার ম্যানেজারকেও হুমকি দিয়ে বলে, দেখো তোমার ব্রাঞ্চে যদি কোনো ভুল হয় তাহলে তোমার কি অবস্থা করব তার কিন্তু কোনো আইডিয়াও নেই তোমার, সেজন্য বলছি সাবধানে থাকবে।
আর পরে মিকি তার আরেকজন অ্যাসিস্ট্যান্টকে বলে দয়ালকে কল করো এবং ওই টিটির পরিচয় বের করো। পরদিনই দেখা যায় রাধেকে পুলিশ অফিসার ত্যাগী কল করে। ত্যাগী তাকে কল করেই বলে খুব শখ না তোমার ইনকোয়ারি করার, তাহলে আসো তোমার ইনকোয়ারি করছি। রাধে তখন বলে কিন্তু আমার কেন, আমি কি করেছি? ত্যাগী তখন বলে কি করেছো সেটা এখানে আসলেই বুঝতে পারবে, দেখো নিজে নিজে আসলে খুব ভালো হয়, না হলে আমরা গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। এরপর রাধে আসতেই ত্যাগী বলে আমি বলেছিলাম রিপোর্ট না করতে, কিন্তু তুমি তো কোর্টে চলে গেলে, এখন কোর্ট থেকে অর্ডার যখন এসেছেই তাহলে তো ইনকোয়ারি করতেই হবে, তবে যদি এই অভিযোগ মিথ্যা হয় তাহলে তোমার এমন বাজে অবস্থা করব যে নিজেই বিশ্বাস করতে পারবে না। এরপরই রাধেকে নিয়ে আসে পুলিশ অফিসার রাওয়াতের কাছে। রাওয়াত তখন রাধেকে একটা ভাঙা চেয়ারে বসার জন্য বলে। রাধে সেটা দেখার পর বলে না আমি এখানেই ঠিক আছি। অফিসার মিশ্রা বলে তো ভাই তুই আমাদের পেছনে পড়লি কেন? কে তুই? কোন সায়েন্টিস্ট? গণিতবিদ নাকি তুই? ব্যাংকের সাথে কি কোনো শত্রুতা আছে? রাধে বলে দেখুন আমাকে এখানে কেন ডাকা হয়েছে সেটা বলুন। মিশ্রা আরো কিছু বলবে তখনই সেখানে এই কেসের ইনচার্জ অফিসার পুনাম চলে আসে। রাধে তো তাকে দেখেই খুশি হয়ে যায় আর বলে দেখে ভালো লাগলো আপনি এই কেসের ইনচার্জ। মিশ্রা তখন বলে ও তাহলে তো ভাইয়ের শান্তি হয়েছে জেনে। পুনাম তখন রেগে বলে কিসের শান্তি মিশ্রাজি? রাত বলে না মিস্টার শর্মার চেনা জানা আপনি, তাই সে বলল। পুনাম বলে হ্যাঁ তো কি, আইন আইনি। তো তারপরই সেখানে তাদের জন্য চা আনা হয় আর পুনাম বলে আমি আপনার কেস দেখেছি, আপনার জন্য কিছু প্রশ্ন আছে টিমের। রাধে তখন বলে হ্যাঁ বলুন। মিশ্রা বলে লিস্ট এত লম্বা যে আপনাকে কাল সকালে আসতে হবে। রাধে তখন বলে কিন্তু তখন তো আমি ডিউটিতে থাকি। রাওয়াত বলতে থাকে আর সন্ধ্যায় আমরা থাকি না, এবার দেখো কি করবে। রাধে তখন পুনামকে বলতে থাকে এখন এই বিষয়টা কিভাবে অ্যাডজাস্ট করব। পুনাম বলে দেখুন কেস আপনি খুলেছেন, তাহলে অ্যাডজাস্ট কিভাবে করবেন সেটাও আপনাকেই ভাবতে হবে। আপনি এক কাজ করুন ডিউটিতে যান, বাকি কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। তখন রাধে আরো কিছু বলতে যাবে কিন্তু তখনই পুনাম তার নামটা সামনে রাখে আর বোঝায় এখানে তাদের চেনা জানা বা বন্ধুত্বের সম্পর্ক যাই হোক না কেন কোনো কিছুই কাজে আসবে না। রাধের কাছে বিষয়টা খুব খারাপ লাগে, তাই সে বলে মানুষ তো নাম বলে অচেনা থেকে চেনা হয়, কিন্তু আপনি নাম বলে চেনা থেকে অচেনা হয়ে গেলেন। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিকি সেই লোকটাকে বেশ মারধর করছিল যে কিনা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট রাধেকে দিয়েছে। সেই সময় দয়াল এসে মিকিকে বলে আরে তাকে প্রাণে মেরে দিও না, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আরো বেশি নিউজ হয়ে যাবে। আমি বাকিটা দেখছি কি করা যায়। এবার পরদিন পুলিশ স্টেশনে রাধে আসে আর সেখানে পুনাম, মিশ্রা এবং রাওয়াত এই তিনজন একই প্রশ্ন করছিল যে কোথা থেকে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট রাধে পেল। রাধে বলে আমি এটা বলতে পারবো না, আপনারা আমার ইনকোয়ারি করছেন নাকি ব্যাংকের বলুন তো? আপনাদের তো ব্যাংকের ইনকোয়ারি করার কথা। পুনাম তখন বলে দেখুন এটাই নিয়ম আমাদের ইনকোয়ারির, আপনি কোথায় এগুলো পেয়েছেন সেটা জানা খুবই ইম্পর্টেন্ট। রাধে বলে আমি এসব কিন্তু আমার নিজের ফায়দার জন্য করছি না, এটা সব সাধারণ মানুষের হিসাব। রাওয়াত এটা শুনে বলে মাত্র 27 রুপির জন্য এত দামি একটা টিভি, তাহলে এর হিসাব কিভাবে দিবেন আপনি? রাধে তখন বলে দেখুন আমি ভেবেছিলাম এটা তারা আমাকে আমার অ্যাকাউন্টের হিসাব গরমিলের খেসারত দিচ্ছে, তাই নিয়েছি। পুনাম তখন জিজ্ঞেস করে কেন 27 রুপির জন্য এত দামি টিভি? আপনার কি হিসাব দুর্বল মিস্টার শর্মা? তো পুনাম তাকে হিসাব দুর্বল এই জন্য বলছে কারণ তার ভেতরে কোথাও না কোথাও তাকে করা রিজেকশনের রাগ জমে আছে। সামান্য গণিতের মার্ক কম বলে তাকে সে বিয়ে করলো না, সেটা নিয়েই রাগ, অভিমান, অভিযোগ সব এখনো আছে পুনামের। তাই এই কেসের মাধ্যমে সেগুলো একটু একটু করে প্রকাশ পেয়ে যাচ্ছে। পুনাম তখন রাধেকে বলে দেখুন আপনি কাল আসুন আর এসে আমাকে জানান কোথা থেকে পেয়েছেন এগুলো। রাধে যাওয়ার পরই দেখে সেখানে ব্যাংক ম্যানেজার এসে রিপোর্ট দিয়ে গেছে, তার সাথে মিষ্টিও। এবার রাতে মানু এবং রাধে পার্কে আসে ঘুরতে। সেখানে তারা বাবা ছেলে আইসক্রিম খাচ্ছিল। ওই সময় মানু বলে বাবা তোমাকে একটা আঙ্কেল ফলো করছে, ওই যে দেখো। রাধে তখন দেখে এটা তো সেই লোক যে তাকে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়েছিল। রাধে তো সাথে সাথে তার কাছে যায় আর গিয়ে দেখে মার খেয়ে চোখ মুখের অবস্থা খারাপ তার। লোকটা তখন রাধেকে সাবধান করে যায় এটা বলে যে নিজের এবং নিজের ছেলের খেয়াল রেখো, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এই কথা শুনেই তো রাধে সাথে সাথে তার ছেলের কাছে আসে, কিন্তু দেখে সেখানে তো তার ছেলে নেই। এক মুহূর্তের জন্য রাধে তো খুবই ভয় পেয়ে যায়। তবে তখনই একজন লোক মানুকে দিয়ে যায় আর বলে ভাই ছেলেকে দেখে রাখুন, কারণ আজকাল বাচ্চাদেরকেও কিডন্যাপ করার মানুষ অনেক বেড়ে গেছে। রাধে তো এই সব শুনে এবার সত্যিই তার ছেলেকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। পরদিন যখন রাধে ডিউটিতে ছিল তখনই তার প্রতিবেশী মোনা কল করে। রাধে বলে হ্যাঁ মোনা বলো কি হয়েছে। মোনা বলে ভাই আপনি মানুকে স্কুলে দিয়ে যাননি? রাধে বলে হ্যাঁ আমি তো তাকে সেখানে দিয়েই এসেছি। মোনা তখন বলতে থাকে কিন্তু কোথায়? আমি এসেছিলাম
তবে মানুকে পাচ্ছি না। রাধে তখন অস্থির হয়ে বলে, কি বলছো? এটা কিভাবে সম্ভব? আমি তো নিজে তাকে দিয়ে এসেছি। কোথায় যাবে সে? যাক, আমি আসছি, তুমি অপেক্ষা করো। রাধের পর তাড়াতাড়ি করে স্কুলে চলে আসে, আর এসেই দেখে মানু নাকি বাথরুমে লক হয়ে গিয়েছিল। কিন্তু রাধে বুঝতে পারে এই সবের পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। এবারে পুলিশ স্টেশনে এসে সে জানতে পারে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অনুযায়ী রাধের স্টেটমেন্ট মিলছে না। রাধে তখন বলে, আমি বুঝতে পেরেছি এই সব কিছু ওই ব্যাংক ম্যানেজার করেছে, কিন্তু এখানে 150 জনের নাম্বার আছে যাদের নিজের কাছে নিজেদের স্টেটমেন্ট আছে, তাই আপনারা তাদেরকে কল করে দেখুন যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। পুনম তখন বলে, ঠিক আছে, এটাও দেখে নিচ্ছি। এবার তো সব জায়গায় কল করা হয়, কিন্তু কেউই তো পুলিশ স্টেশনে আসতে রাজি হয় না। সবাই বলতে থাকে তারা বিজি বা কারো আগ্রহই নেই। পুনম নিজেও তো অনেক কল করে আর হিসেব করে। এরপরই দেখা যায় কিছু মানুষ আসে পুলিশ স্টেশনে। তারা বলে তারা তাদের সাথে তাদের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসেছে। যাক, তো এরপর আরেকদিন পুলিশ স্টেশনে এসে হিসাব করার ফাইলটা দেখে রাধে। পুনম তখন ফাইল নিয়ে বলে, সরকারি ফাইল দেখা অবৈধ। রাধে বলে, কেন? কি লুকিয়ে রাখতে চাইছেন? আপনার সাথেই কথা বলছি আমি, আপনি কি এভাবেই আমার সাথে আচরণ করবেন? পুনম বলে, তো আমি কি করব? আপনার সাথে বসবো, চা খাবো, গল্প করব, তার উপর ইনভেস্টিগেশনও করব? আমি এত আনপ্রফেশনাল না। রাধে বলে, ও তাহলে ইনভেস্টিগেশনকে ম্যানেজ করাই কি প্রফেশনালিজম বলে? আরে যখন হিসেব করতে পারেন না তখন করতে যান কেন? এখানে সবগুলো হিসেব ভুল। আমি যখন আপনাকে এখানে দেখেছি আমি ভেবেছিলাম কিছু ভালো হবে, কিন্তু না, আপনার হিসাব তো আপনার থেকেও দুর্বল। পুনম তখন রেগে বলে, আপনার সমস্যা কি জানেন? আপনি সেই পাতায় নজর দেন যেখানে হিসাব ভুল হয়, ঠিক পাতায় তো আপনার নজর পড়েই না। কারো অ্যাকাউন্টে নাম্বার কম হলেই তার ব্যালেন্স খারাপ হয়ে যায় না, কারণ নাম্বারের হিসাব তো মিটিয়ে ঠিক করা যেতে পারে। তবে সম্পর্কের হিসাব একবার বিগড়ে গেলে দ্বিতীয়বার তা ঠিক হয় না। ঠিক এভাবেই আপনি 15 বছর আগে একটা মেয়ের গণিতে নাম্বার কম আসায় তাকে আপনি রিজেক্ট করে দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের ইচ্ছে ছিল হিসেব বরাবর করার। সেজন্য আজ আপনার সামনে সেই পুনম আছে যে কিনা আপনার হিসাব বরাবর করছে। তবে এইবার আমার হিসাবের বিচার আপনি করবেন না, বরং জাজ করবে। তো সেখানেই দেখা হবে। এবার পরদিন পুনমকে তার সিনিয়র অফিসার প্রমোশন করিয়ে দেয়, কারণ সে তার ইনভেস্টিগেশন খুব ভালো করেছে। এদিকে জাজ আসে আর রাধেকে বলে সে যেই হিসাব দিয়েছে এই সব ভুল প্রমাণিত হয়েছে, তাই তাকে একদিনের জন্য জেলে রাখা হবে। রাধে তো বারবার বলছিল এটা মিথ্যা আর ওই অফিসার হিসাবে দুর্বল, ভালো একজন অ্যাকাউন্টেন্টকে দিয়ে হিসাবটা করিয়ে নিন প্লিজ। তবে রাধের কথা তো কেউই শোনে না। তাকে পুলিশের গাড়িতে তোলা হয়। সেখানে দেখা করে মিকি বলে, আচ্ছা কি হলো এসব করে? আর কার জন্য করলে? ওই যে বাইরে এক লোক দাঁড়িয়ে আছে তার জন্য, নাকি ওই যে মহিলা বাজার করে যাচ্ছে তার জন্য? যাও তো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো যে তারা তোমার এই কাজে সাপোর্ট করবে কিনা। তারা কি কষ্টের মধ্যে আছে এই 10-20 টাকার এদিক সেদিক নিয়ে? আমি নিশ্চিত তারা এসব নিয়ে ভাবেও না। ধরো আমি যদি তাদেরকে তাদের এই টাকাগুলো ফিরিয়েও দেই, তাতেই বা তাদের জীবনে কি এমন পরিবর্তন আসবে? তারা কি বড়লোক হবে? হবে না তো। কিন্তু তুমি তাদের চক্করে পড়ে নিজের জীবন ধ্বংস করে দিলে। এই জন্য বলে বেশি হিসেবি হওয়াও পাপ। যাও, তারা তো 1 মিনিটও জেলে থাকবে না, কিন্তু তুমি তাদের হয়ে একদিন জেল খেটে আসো। আসার পর এবার আমি 52 ইঞ্চি টিভি দিব তোমাকে, চিন্তা করো না। এই কথা বলেই মিকি চলে যায়। সেখানে তখনই দৌড়ে আসে পুনম আর দেখে রাধেকে পুলিশ নিয়ে যাচ্ছে। পুনম তখন তার সিনিয়রের সাথে কথা বলে যে স্যার, খবর তো নিশ্চিত ছিল, রাধে মিথ্যা অভিযোগ করেইনি। সত্যি সত্যি ওই 150 অ্যাকাউন্টের মাধ্যমে 22,40,480 রুপির স্ক্যাম হয়েছিল। যদি পুরো ব্যাংকের ইনকোয়ারি করা হয় তাহলে না জানি কত কোটি কোটি টাকার স্ক্যাম ধরা পড়বে। তখন সেই সিনিয়র অফিসার বলে, তো তাতে কি হয়েছে? আরো একটা ব্যাংক বদনাম হবে, ধ্বংস হবে। এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো হবে না। তো তারপরই অফিসার একরকম হুমকি দিয়ে দেয় পুনমকে, যাতে সে চুপ থাকে। এবার পুনম যাওয়ার সময় মনে করে কিভাবে সে আর রাধে একসাথে সময় কাটিয়েছে। সেখানে পুনম জানতে পারে রাধের ডিভোর্স হয়ে গেছে, আর রাধে জানতে পারে পুনমের স্বামী মারা গেছে। বর্তমানে পুনম যখন তার শ্বশুরকে খাওয়াচ্ছিল তখন তার শ্বশুর বলে, তুমি একবার রাধেকে কল করে দেখো, তাকে তুমি অন্তত তোমার দিকের স্টোরিটা জানাও, আশা করি সে বুঝতে পারবে। পুনম তখন বলতে থাকে সে কি সত্যি বুঝবে? ঠিক আছে, চেষ্টা করে দেখছি। অন্যদিকে রাধে বাড়ি আসে। সারা দিন জেল খেটে তার অবস্থা খারাপ। মানু তখন বলে, বাবা তুমি কোথায় ছিলে?
আমি কত মিস করেছি তোমাকে। রাধে তখন বলে, আসলে বাবা আমি একটু ব্যস্ত ছিলাম তো, সরি। মানু তখন তার বাবাকে বলতে থাকে, বাবা আমি কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। রাধে তখন মনে করতে থাকে যে কিভাবে তার ছেলেকে নিয়েও মিকির লোকেরা হুমকি দিয়েছে, তাই সে এবার ঠিক করে সেই সবকিছু থেকে দূরে সরে আসবে। এদিকে পুনাম তো তাকে কল করে, কিন্তু রাধে তো বারবারই তার কল কেটে দিচ্ছিল। তাই পুনামের শ্বশুর বলে তার সাথে দেখা করে নাও, তাহলে হয়তো অবশ্যই কথা বলবে। এবার আজ রেল স্টেশনে একটা লোক পানি কিনতে আসে। তখন সেই দোকানের ছেলেটা বলে, এই পানির দাম 20 রুপি। লোকটা তখন বলে, কি বলছিস? 15 রুপি লেখা তো, ধর 15 রুপি রাখ। ছেলেটা বলে, না এটা তো 20 রুপিতেই বিক্রি হয়। এবার লোকটা বলে, তোরা তো দেখছি ভাই ডাকাতি শুরু করেছিস। এই কথায় ছেলেটার রাগ হয়ে যায়, তাই সে বলে বিক্রি সে করবেই না তার কাছে। তাই এখানে লোকটা হাতাহাতি শুরু করে দেয়, আর দেখা যায় লোকটা ছেলেকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচেই ফেলে দেয়। ঠিক সেখানেই দাঁড়িয়ে ছিল রাধে। সে কিছু বুঝে ওঠার আগেই বেচারা ছেলেটা ট্রেনের নিচে পড়ে নৃশংসভাবে মারা যায়। এই ছেলেটাও রাধের কাছে অ্যাকাউন্টিং এর টিউশন নিত, তাই এসব দেখে রাধে মেনে নিতে পারে না। সে সাথে সাথেই নিচে বসে পড়ে এত ভয়ঙ্কর মৃত্যু দেখে। তখনই তার মনে পড়ে মিকি তাকে বলেছিল এই মানুষরা এই 10-15 টাকার পেছনে নিজেদের জান পর্যন্ত দিয়ে দেয়, অথচ সত্যিকার অর্থে 15-20 হাজার তাদের কাছ থেকে কখন চলে যায় তার কোনোই খবর তারা রাখে না। এই কথাটারই যেন আজ বাস্তব রূপ দেখল সে। ছেলেটা তো সত্যিই 5 টাকার পেছনে নিজের প্রাণ হারিয়ে ফেলেছে। সেজন্য রাধে নিজের মনকে শক্ত করে আর ঠিক করে এবার সেই ব্যাংকের শেষ দেখে ছাড়বে। এবার তো রাধে বসে যায় হিসেবের পাতা আবারও খুলতে। পরদিনই মিকিকে আরবিআই থেকে রাঙ্গাথান কল করে আর বলে, আমাকে রাধে নামের একজন ইমেল করেছে। সে তো আপনার 150 অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছে, যার মধ্যে অনেক সমস্যা তো আছেই। এবার আপনি সেগুলোর ভেরিফাইড ডাটা আমাকে দিবেন, না হলে সমস্যা হবে এটা নিশ্চিত। মিকি তখন বলে, দেখুন কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, প্লিজ বোঝার চেষ্টা করুন। রাঙ্গাথান বলে, আপনি আমার কথা মতো ডাটা না দিলে আমি যদি হাত দেই তাহলে কি হতে পারে সেটা নিয়ে নিশ্চয়ই আপনার আইডিয়া আছে। এবার মিকি চলে আসে দয়ালের কাছে আর তাকে বলে, এখন আমরা কি করব? দয়াল বলে, রাঙ্গানাথ কিছুই করতে পারবে না, আমি কোর্টের অর্ডার দিয়ে মুখ বন্ধ করে দিব। তুমি এবার রাধের মুখ বন্ধ করো। আর জানোই তো সেটা কিভাবে করবে। তো পরদিনই রাধে যখন রান্না করছিল তখনই তার ঘর হঠাৎ করেই ভাঙতে শুরু করে। সে তো দৌড়ে তার ছেলেকে আগলে নেয় আর বাইরে এসে জিজ্ঞেস করে, এই সব কি হচ্ছে? অফিসাররা তখন নোটিশ দেখায় যে তার এই বাড়ি নাকি অবৈধভাবে করা হয়েছে, তাই এটা ভাঙতে হবে। তখনই সেখানে পুনাম আসে আর এসেই বলে, কি হচ্ছে রাধে, এইসব কেন হচ্ছে? রাধে তখন রেগে যায় আর বলতে থাকে, আপনার জন্যই তো হচ্ছে এইসব। আরে 15 বছর আগে আমি আপনার সাথে ঘর করিনি বলে আপনি এখন এসে আমার ঘরই ভেঙে দিলেন। বাহ পুনামজি, আপনি তো হিসাবে এত পাক্কা যে প্রতিটা মুহূর্তের কড়া রিটার্ন নিচ্ছেন। পুনাম তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি, কিন্তু রাধে তো শোনার জন্য প্রস্তুতি নয়। রাতে মোনা এসে বলে, আসলে আমাকে হুমকি দিয়ে টাকা দিয়ে সাইন নিয়েছে এরা ঘরের সাইড ভাঙবে বলে। আম সরি রাধেজি, তবে এই লোকেরা ভালো না, আপনি নিজের খেয়াল রাখবেন। এবার পরদিনে স্টেশনে এসে দেখে সে তাকে অনেক বছর আগের 17 টাকা চুরির দায়ে সাসপেন্ড করা হয়েছে। রাধে বলে, কিসের চুরি? আমি এক এক পয়সার হিসাব করি আর বলছেন 17 টাকা গায়েব, এটা অসম্ভব। তখন তারা বলে, কোর্টে প্রমাণ করে দিয়েন। অসম্ভব হলে রাধে এরপর রেগে যায় আর সেখান থেকেই বেরিয়ে আসে। তখন তার বন্ধু রোহিত বলে, ভাই এসব কি হচ্ছে তোর সাথে? এসব তো ঠিক হচ্ছে না, আমি এখনো বলছি মাফ চেয়ে নে, এই সবকিছু যেতে দে ভাই। রাধে তখন রেগে বলে, তাহলে সে যেতে দিল না কেন? যে চাইলেই ওই ছেলেটাকে 5 টাকা বেশি দিতে পারত, বা সে ছেড়ে দিল না কেন যে 15 টাকা রেখে ওই 5 টাকা ছাড়তে পারত? কেন সে ট্রেনের নিচে চলে গেল? কারণ মানুষ এক এক পয়সা নিজেদের জান দিয়ে ইনকাম করে, আর আমি মানুষের কষ্টের এই পয়সা ওই মিকি মেহতাকে নিয়ে যেতেই দিব না। কি করবে সে? মিথ্যা জালিয়াতি করে জেলে দিল, বাড়ি ভাঙলো, জব নিল, এখন কি প্রাণে মেরে দিবে? আরে মরে তো তারাও যারা মেহতার কাছে হিসাব চায় না। এবার না হয় হিসাব চেয়েই মরবো। তো তারপর রাধে আর মানু একটা জায়গায় বসে। মানু বলতে থাকে, বাবা তুমি ঠিক আছো? রাধে বলে, আমি ঠিক আছি, কিন্তু হয়তো বা আমার হিসেব ঠিক নেই। তোমার মায়ের সাথে হিসেব বরাবর করতে গেলাম, তখন সে আমাদেরকে ছেড়ে দিল। টাকার হিসাব বরাবর করতে গেলাম, তখন তারা আমাদের ঘরই ভেঙে দিল। তাই তুমি কখনো অ্যাকাউন্টিং করো না বাবা। তো এরপরই সেখানে আসে মিকি আর তার লোকেরা।
মিকি প্রথমে তার ব্যাংকের থিম সং দিয়ে নাচে, তারপর বলে, ভাই তোর সমস্যা কি? তুই কিছুতেই খুশি কেন হতে পারিস না? ইন্ডিয়ার জন্য এত নাম করছে ব্যাংক, কিন্তু তুই খুশি না। ডো ব্যাংক গ্লোবালি রাজ করছে, কিন্তু না, তাতেও তুই খুশি না। তুই পড়ে আছিস মানুষের 10-20 রুপির পেছনে। তুই বলবি আমি চোর। আমি আসলেই কি চোর? আমি আমার কাস্টমারদেরকে গিফট করছি, তাদেরকে 1% বেশি ইন্টারেস্ট দিচ্ছি। তার বদলে তাদের 1-2 দিনের ইন্টারেস্ট দিয়ে যদি আমি কিছু কোটি টাকা ইনকাম করেও ফেলি, তাতে ক্ষতি কি? 10-20 রুপি তো তোমরা সিগারেটের পেছনেই খরচ করে ফেলো। তার বদলে কি পাও? রোগ। আর আমি তার বদলে জব দেই। কিন্তু এই তোর কি চাই বলতো? তখন রাধে বলে, আপনি চুরি করা টাকা লোকেদেরকে ফিরিয়ে দিন। এই কথা শুনে তো মিকি তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর তার লোকেরা মানুকে নিয়ে নেয়। রাধে বলে, দেখো ভাই, বাচ্চাকে ছেড়ে দাও। মিকি তখন রাধের কান ধরে বলে, তোর কানে আমার কথা যায় না কেন? জেলে গেলি, বাড়ি গেল, জবও গেল, কিন্তু তোর নাক উঁচুতেই আছে, তাই না? তাই এটাকে নিচে কর কর বলছি। তুই তো আমার মাথা খারাপ করে রেখেছিস টিকিট কালেক্টর। এখন আমার ইচ্ছা তোকে কাপড় ছাড়া নাচ করানোর, কারণ আমাকে তুই নাচিয়ে ছাড়ছিস। মানু তখন বাবা বাবা করতেই থাকে, তাই বাধ্য হয়ে রাধে তার কথা মানে। তবে তখনই সেখানে একজন বুড়ো বলে ওঠে যে বাচ্চাকে ছেড়ে দিন। মিকি তখন বলে, আপনি আপনার কাজে যান তো, এটা আমাদের ম্যাটার। তখনই সেখানে একে একে অনেক সাধারণ মানুষ এসে ঘিরে ফেলে তাদের, আর বলে, এটা তো ডো ব্যাংকের লোক, তাই না? এর ভিডিও করো তাড়াতাড়ি। মিকি এরপর সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। রাধে তো এতগুলো মানুষের সাপোর্ট পেয়ে খুব খুশি হয়। তারপর বুড়ো বলে, ভাই সেদিন তো আপনার হিসাব আমি বুঝিনি, কিন্তু আমার ছেলে আপনার ভিডিও দেখেছে। দেখার পরই সে খোঁজ নিয়ে দেখে আমাদের অ্যাকাউন্টের সত্যি সত্যিই গড়মিল আছে, সেজন্য আমাদের অ্যাকাউন্টটি আমরা বন্ধ করে দিই। তারপর সেখানে একে একে বাকিরাও বলে, তাহলে এইভাবে তো আমাদের সবার অ্যাকাউন্ট থেকেই চুরি হচ্ছে, আমরা আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিব। একজন লোক বলে, কিভাবে বন্ধ করব? মেয়ের বিয়ের জন্য টাকা জমা করছি আমি সেখানে, এবার কি করব? এখন তো এইসব শুনে রাধে বুদ্ধি পেয়ে যায়। সে চারদিকে সবাইকে বলে দেয় ডো ব্যাংক বন্ধ করা হবে, তাই জলদি টাকা উঠিয়ে নিতে। আর বিশ্বাস না হলে গিয়ে দেখতে যে তারা টাকা দিতেই পারবে না সবাইকে। তারপরে ব্যাংকে তো লাইন লেগে যায় মানুষের, সবাই এসেছে তাদের অ্যাকাউন্ট বন্ধ করতে। একে একে এত মানুষ আসে যে ব্যাংকাররা তো পাগলই হয়ে যায়। মিকি বলে, আরে এটা কিভাবে সম্ভব? একসাথে এত মানুষ কেন অ্যাকাউন্ট বন্ধ করবে? কিছু করো তোমরা। তবে মানুষ এতটাই উস্কে যায় যে ব্যাংক ভাঙচুর শুরু করে দেয়, আর সবাই তো ঠিকঠাক মতো টাকাও পাচ্ছিল না, তাই আরো ক্ষেপে যায় জনতা। দয়ালকে এসে তখন মিকি বলে, আরে এই সব করিয়েছে ওই বদমাস টিকিট কালেক্টর, আমি নিশ্চিত। দয়াল বলে, আরে ওকে রেখে আগে এই ভিডিও দেখো। যে এনকোয়ারি করেছিল সেই অফিসার সব হিসাব ইন্টারনেটে দিয়ে দিয়েছে। তো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় পুনামের ভিডিও, যেখানে সে রিয়েল হিসেব দেখায় আর সবাইকে বলে, আমার সিনিয়র এই হিসেব লুকিয়ে রেখেছিলেন, কিন্তু হতে পারে আমার হিসাব দুর্বল, তাই আমি রিকোয়েস্ট করব কোনো এক্সপার্টকে দিয়েই হিসেব করাতে। এই ভিডিও তো রাধেও দেখে, আর ডো ব্যাংকের গড়মিলের জন্য ডেলি ব্যাংকও তাদের ইনভেস্টমেন্ট থামিয়ে দেয়, যার ফলে ডো ব্যাংক একেবারে ডুবে যায়। এই নিউজ দেখে তো মিকির দাঁড়িয়ে থাকাও সম্ভব হয় না। এরপরই দয়াল মিকিকে বলে, রাঙ্গানাথ এবার আনবে কোর্ট থেকে অর্ডার, তারপর ইডি, আরবি, সিবিআই সব বসবে আপনাকে নিয়ে। ভাই আপনি তো ফেসে গিয়েছেন, শেষ। মিকি বলে, আমি একা মানে? আপনি ছিলেন না এতে? দয়াল তখন সুযোগ বুঝে বদলে যায় আর বলে, আমি কি? দেখুন আমি আগেই বলেছি, আপনি যা করছেন এতে তো আমরা সবাই মিলে মরবো। দেখুন এখন তো মরেই গেলেন, তাই না? পড়েছেন তো বিপদে। মিকি তখন বলে, কত লাগবে আপনার? দয়াল বলে, সব। এটা শুনে মিকি বলে, মানে 2000 কোটি? দয়াল বলে, ঠিক আছে 1500 রেখে বাকি নিয়ে পালিয়ে যান। মিকি তখন বলতে থাকে, এই সামান্য টিকিট কালেক্টরের জন্য আমাকে সব ছাড়তে হবে? আমি না কিছু করে ফেলি। দয়াল তখন বলতে থাকে, বাদ দিন তো, আপনার দ্বারা আর কিছুই করা সম্ভব না। আমি তাকে ওই 17 রুপির জন্য 17 বছর জেলে না দিতে পারলে আমার নাম দয়াল না। আমি যা করার করে নিব, আপনার আর কিছু করতে হবে না। তো এরপরই কথা মতো মিকি দয়ালকে ঠিকই 1500 কোটি দিয়ে দেয়, আর সে লন্ডনে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে যায়। এদিকে রাধাকে ইনকোয়ারিতে এনে বলা হয়, চুরি 17 লাখের হোক বা 17 রুপির, শাস্তি তো সমান, তাই আপনি শুরু করুন নিজের পক্ষের কথা বলা। অন্যদিকে মিকি যখন চলে যাচ্ছিল গাড়ি নিয়ে, তখনই পথে অপেক্ষা করছিল পুনাম, আর সে রাস্তায় কিছু গরু ছেড়ে দেয় মিকিকে ব্লক করতে। এদিকে রাধে উঠে বসে টেবিলে। অফিসাররা এটা দেখে বলে, আরে আপনি এসব কি করছেন? এখানে বসছেন কেন? রাধে বলে, আরে স্যার, সারা সিস্টেম আমার উপর উঠে বসে আছে, এখন আমি কি সামান্য টেবিলের উপরও বসতে পারবো না? অফিসার বলে, আপনি নামুন, সামান্য সম্মান তো দিবেন।
রাধে তখন বলে, একজন সাধারণ মানুষের থেকেও বেশি সম্মান এই টেবিলের? তখন আরেকজন অফিসার বলে, আপনি শুরু করুন তো। এরপরে রাধে শুরু করে একেবারে সেই 2017 থেকে হিসেব দেওয়া, আর দিতে দিতে সারা টেবিল কাগজে ভরিয়ে ফেলে। তাও সে যে 17 রুপি চুরি করেনি এটা প্রমাণ করেই ছাড়বে। তো যারা ইনকোয়ারি করতে আসলো তারা মনে মনে ভাবছে, কি বিপদে পড়লাম এসে। তো এভাবে অনেকটা সময় যাওয়ার পর হিসেব মেলে, কিন্তু এবার রাধে সেখানে উপস্থিত সবাইকে কিছু কথা বলে স্ক্যাম নিয়ে। রাধে বলে, আপনারা এই 17 রুপির পেছনে পড়ে কত সময় আর কত টাকা নষ্ট করলেন, এটাই হচ্ছে আসল স্ক্যাম। আমি কিছু বললে আমার ঘর ভেঙে ফেলা হয়, জব ছাড়তে হয়, জেল যেতে হয়, এমনকি আমার ছেলের সামনে অসম্মানিতও হতে হয়। আমরা সাধারণ মানুষরা কিছু বুঝি না, কিছু বলি না, এটা ভেবে যারা বসেছিল তারা এবার আসল রূপ দেখবে আমাদের, কারণ এটা নতুন ইন্ডিয়া। আর এখানকার মানুষ সেই চোরগুলোকে টানতে টানতে সবার সামনে আনবে। তো এদিকে এয়ারপোর্টে এসে বিমান পর্যন্ত তো চলে যায় মিকি, কিন্তু পরে সে আবারও এয়ারপোর্টে আসে, কারণ তার ব্যাগ মিসিং ছিল। এবার সেখানে গিয়ে এসে দেখে টাকার ব্যাগের জায়গায় গোবর ব্যাগে ভরে আছে। মিকি তো এসব দেখে পাগল হয়ে যায় আর টাকা টাকা করতে থাকে। দয়াল তখন কল করে বলে, আরে বদমাইশ, তুই আমাকে 500 কোটি দিয়ে নিজের সব নিয়ে চলে গিয়েছিস, তোকে আমি একবার পাই, দেখবি কি করি। মিকি বলে, কিভাবে পাবে, আর 1500 কোটির মধ্যে 1 পয়সাও নেই, সব নিয়ে গেছে, আমি তো এমনিতেও শেষ। দয়াল তখন অবাক হয়ে বলে, কিভাবে? মিকি আর কি বলবে, তার তো মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পরই দয়ালকেও টাকা সমেত ধরা হয়। অন্যদিকে সব টাকা নিয়ে আসা হয় সাধারণ মানুষের সামনে। রাধে তখন পুনামকে বলে, এই সব তো সাধারণ মানুষের। পুনাম বলে, হ্যাঁ, কিন্তু এতগুলো টাকা আমরা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাবো কিভাবে? তখনই সেখানে আসে রাঙ্গানাথ, আর হয়তো সেই এগুলোর ব্যবস্থা করবে। এদিকে জেলে বসে বসেও মিকিকে দয়াল বলে, মেহতা সাহেব, টাকা যেখানেই লুকিয়ে রাখুক না কেন, বের আমি করেই ছাড়বো। মিকি বলে, হ্যাঁ, দরকার পড়লে জমিনে খুঁজবো, না হলে আকাশে। দয়াল তখন বলতে থাকে, আপনি সত্যি আমাদেরকে মেরে ছাড়লেন। তখন মিকি বলে, আপনাকে সাথে নিয়েই মরবো এবার। অন্যদিকে রাধেকে পুনাম বলে, আচ্ছা, এয়ারপোর্টে কে হেল্প করেছিল আমাদের? রাধে তখন বলতে থাকে, যে কোনো সাধারণ মানুষই হবে, যে সাবান থেকে শুরু করে স্বর্ণ সবকিছুর ট্যাক্স দেয়। এরাই তো আমাদের দেশটা চালায় পেছন থেকে। পুনাম তখন বলে, হ্যাঁ, এরাই দেশ চালায়, অথচ লোকেরা ভাবে দেশ সামনে বসে নেতারা চালাচ্ছে। আসল শক্তি তো এই সাধারণ জনগণের। তো তারপরে রাধে এবং পুনাম একসাথে হেঁটে চলে যায় মানুকে নিয়ে, অর্থাৎ এখন তাদের পরিবারও সম্পূর্ণ হয়েছে। আর এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো কথায় আছে না, পাপ ছাড়ে না বাপকেও, এই মিকির সাথেও ঠিক একই ব্যাপার হয়েছে। এত কিছু করার পরেও আর এত ক্ষমতা থাকার পরেও সে শেষমেশ ঠিকই ধরা পড়ে গেছে, আর জিতে গেছে সাধারণ জনগণ। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।